বিসমিল্লাহির রহমানির রহিম। দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। অতি দ্রুত ফেজ বাই ফেজ পুলিশ থেকে, র্যাব থেকে সকল অত্যাধুনিক সামরিক অস্ত্র সরিয়ে নিয়ে তাদের হাতে সেই সকল অস্ত্র দেওয়া হোক যা আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য প্রয়োজন। ন্যূনতম ন্যূনতম লিথাল বা যেটা একদম সর্বনিম্ন শক্তি প্রয়োগের যেটা ক্ষমতা আছে, এইরকম অস্ত্র যেন তাদের হাতে দেওয়া হয়। সারা বাংলাদেশে গত 15 বছর সশস্ত্র বাহিনীতে, পুলিশে, আনসার বিডিবিতে এবং প্রশাসনে যত লোক প্রবেশ করানো হয়েছে, তাদের প্রয়োজনে তাদের ডিএনএ পরীক্ষা করে কাদের কাদের সাথে আওয়ামী লীগের সম্পৃক্ততা আছে এবং ভারতের সম্পৃক্ততা আছে, এদেরকে বেছে বেছে বের করে তালিকা করে গত 24 তারিখের ভিডিওতে আমি বিশেষ করে ভিডিওটা করেছিলাম জাতীয় নিরাপত্তার দিকে দৃষ্টি আকর্ষণ করতে, এবং তার মাঝখানে তার পরের দিনই ঘটে গেল কিন্তু একটা আনসার বিদ্রোহের অপচেষ্টা। একটা জিনিস আমি বুঝতে পারছি না, যেই জিনিসটা আমার মতো মানুষ, সাধারণ মানুষ বুঝতে পারছে দূরে বসে, যে স্বৈরাচারী শেখ হাসিনার এবং ভারতের রেখে যাওয়া বিষাক্ত সাপগুলাকে রেখে কি করে আশা করেন যে একটা বিপ্লবী ছাত্র সরকারকে সুন্দরভাবে কাজ করতে দেবে এরা। এখনো বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে স্বৈরাচারী শেখ হাসিনার তৈরি করা সেনা লীগ রয়ে গেছে। যেমন অনেকেই আছে, সামান্য কয়েকজনের উদাহরণ দিতে চাই। যেমন মেজর জেনারেল আমিনুল হক, যে হচ্ছে এই আনসার বিদ্রোহের হচ্ছে নাটের গুরু, এ হচ্ছে মূল শয়তান। বিদেশে বসে জয় এসব দিচ্ছে, তথ্য দিচ্ছে, আদেশ দিচ্ছে, আর এই জেনারেল আমিনুল হক এইসব উস্কানি কাজ করছে। তাকে কমান্ড থেকে সরিয়ে এনডিসিতে নেওয়া হয়েছে, কিন্তু সেটা মোটেই যথেষ্ট নয়। এখনো সে ইউনিফর্মে আছে, এখন সে তার জায়গায় আছে, যেহেতু মাত্র সে প্রাক্তন ডিজি ছিল আনসারের। সে ইতিমধ্যে প্রাক্তন ডিজি অবস্থা থাকা অবস্থায় কিন্তু সকল ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল। এখনো সে সেই চেষ্টা করে যাচ্ছে। একইভাবে জেনারেল মুজিব, যাকে আরডোকে পোস্টিং করা হয়েছে, হাসিনার একটা শক্তিশালী বিষ ছিল কিন্তু সেই অস্ত্র, মানে এই দেশের জনগণের বিরুদ্ধে এবং দেশের বিরুদ্ধে ব্যবহার করার একটা শক্তিশালী অস্ত্র ছিল এই জেনারেল মুজিব, এবং সেও কিন্তু ইউনিফর্মে আছে। 11 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মামুন খালেদ, সেও কিন্তু রয়ে গেছে। এদেরকে না সরিয়ে কি করে আশা করেন যে বাংলাদেশে একটা স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে নিয়ে আসবেন এবং মাথা ঠান্ডা রেখে সুন্দরভাবে গত 15 বছরের সমস্ত ধ্বংসযজ্ঞ যে চালিয়ে গেছে স্বৈরাচারী হাসিনা, সেইগুলোকে ঠিক করবেন? তাই অতি দ্রুত সশস্ত্র বাহিনী থেকে, সিভিল প্রশাসন থেকে আপনারা এই সকল বিশেষ শিকড়গুলো উপড়ে ফেলুন যত দ্রুত সম্ভব। এর জন্য প্রয়োজন একটা আলাদা শক্তিশালী কমিটি গঠন করুন। যদি প্রয়োজনে মনে করেন আমাদের কারোর প্রয়োজন হবে, বলুন। আমার বিশ্বাস অনেকেই চলে যাবে, যাকে মনে করেন যে সেই যোগ্যতা আছে। কারণ কাজ কিন্তু অনেক অনেক কাজ। আমি স্বৈরাচারী শেখ হাসিনার পড়ার আগে থেকে 4 বছর ধরে বলছি যে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পরে সর্বপ্রথম কাজ, অন্যান্য কাজের পাশাপাশি প্যারালালি চলতে হবে, যেটা হচ্ছে একটা কমিটি করে সারা বাংলাদেশে গত 15 বছর সশস্ত্র বাহিনীতে, পুলিশে, আনসার বিডিবিতে এবং প্রশাসনে যত লোক প্রবেশ করানো হয়েছে, তাদের প্রয়োজনে তাদের ডিএনএ পরীক্ষা করে কাদের কাদের সাথে আওয়ামী লীগের সম্পৃক্ততা আছে এবং ভারতের সম্পৃক্ততা আছে, এদেরকে বেছে বেছে বের করে তালিকা করে, মানে গুরুত্বের তালিকা, প্রায়োরিটি নাম্বার 1, প্রায়োরিটি নাম্বার 2, প্রায়োরিটি নাম্বার 3, যে কাদেরকে প্রায়োরিটি 1 এর লিস্টে কাদেরকে থাকতে হবে। যেমন যাদের নাম বললাম, এই জেনারেল মুজিব, জেনারেল আমিনুল হক, জেনারেল মামুন ইত্যাদি আরো অনেকেই আছে। সিভিল প্রশাসনে থাকতে হবে
এই পররাষ্ট্র সচিব, তারপর আরো অনেকেই আছে, সমস্ত নাটের গুরুগুলো কিন্তু রয়ে গেছে। এরকম গুরুত্বের সাথে লিস্ট করতে হবে, লিস্ট করে আস্তে আস্তে অপসারণ করতে হবে, চাকরি থেকে অপসারণ করে তাদের বিরুদ্ধে তাদের মামলা দায়ের করে তদন্ত শুরু করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনাদেরকে কাজ করতে দিবে না। প্রতিদিন কি ভাষণে আসবেন, প্রতিদিন কি এসব নিয়ে সামলাবেন, না কাজ করবেন? দ্বিতীয়ত, বাংলাদেশের সকল, সারা বাংলাদেশ থেকে এই 15 বছরে যত অস্ত্রের লাইসেন্স ইস্যু করা হয়েছে, আইনি এবং বেআইনি, বৈধ এবং অবৈধ, সকল অস্ত্র উদ্ধার করতে হবে। 96 সালে আমিও 46 ব্রিগেডে থেকে ঢাকার রামপুরা মগবাজার এলাকায় আমাদের দায়িত্ব ছিল এবং প্রচুর অস্ত্র উদ্ধার করেছি। সেই সময় কিন্তু বহু বড় বড় চ্যাম্পিয়নরা, সে আমার বয়স সুব্রত বাইনের মতো লোক কিন্তু দেশ ছেড়ে পালিয়েছিল ভারতে। তাই বলছি যে এই রকম কমিটি করে ইতিমধ্যেই সেনাবাহিনীর একটা অংশকে অস্ত্র উদ্ধারে লাগিয়ে দেন, তারা সারা বাংলাদেশ থেকে অস্ত্র উদ্ধার করতে শুরু করুক, এবং একটা ফাইন্যান্সিয়াল কমিটি গঠন করে, তারা বিদেশ থেকে তো টাকা আনার উদ্যোগ আপনি নিয়েছেন, বিদেশি দূতের সাথে কথা বলেছেন তাদেরকে, আপনাদেরকে সহযোগিতা করার জন্য। একই সাথে দেশের ভিতরে যেই পরিমাণ অর্থ স্বৈরাচারী শেখ হাসিনা, নিজে দেখছেন বিভিন্ন সচিবের বাসা থেকে, বিভিন্ন আওয়ামী লীগের বাসা থেকে শত শত কোটি টাকা বেরোচ্ছে, এরকম আরো হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের মাটি দিয়ে রয়ে গেছে। এগুলোকে একটা অর্থনৈতিক এবং কমিটি করে, তার সাথে সেনাবাহিনীকে সংযুক্ত করে, ভালো যারা পুলিশ আছে তাদেরকে সংযুক্ত করে একটা কমিটি করে এই অর্থ উদ্ধারে লাগুন। এই টাকাটা কিন্তু সরকার পরিচালনায় আপনাদেরই কাজে আসবে। এই যে বন্যা হচ্ছে, সারা বাংলাদেশ থেকে টাকা পাঠাচ্ছে, আল্লাহর রহমতে আমিও অংশগ্রহণ করেছি ব্যক্তিগতভাবে, সারা বাংলাদেশ থেকে সাহায্য আসছে। যে এই টাকাগুলি যদি উদ্ধার করতে পারেন তাহলে কিন্তু আপনার অনেক কাজে আসবে, হাজার হাজার কোটি টাকা। বাংলার মাটিতেই বিভিন্ন মাটির নিচে, সিন্ধুকে বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা হয়েছে। তারপরে আওয়ামী লীগের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট এদের ফ্রিজ করে দেন, কনফিসকেট করে দেন, এদের সমস্ত টাকা পয়সা, টাকার আয়ের উৎস দেখাতে না পারলে এই টাকা সরকারের অধীনে নিয়ে নেন, এটা জনগণের টাকা, এইটাকে নিয়ে কাজে লাগান। আচ্ছা, তারপর গুরুত্বপূর্ণ বিষয়ে চলে যাচ্ছি, তা হচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনা গত 15 বছর পুলিশকে এবং র্যাবকে ভারী ভারী এবং অত্যাধুনিক মিলিটারি গ্রেডের অস্ত্র দিয়ে সজ্জিত করেছিল সশস্ত্র বাহিনীর একটা বিকল্প বাহিনী হিসাবে তৈরি করার জন্য। কারণ সে বাংলাদেশে এসেছিল এই সশস্ত্র বাহিনীকে ধ্বংস করতে এবং বাংলাদেশকে ধ্বংস করে ভারতের হাতে তুলে দিতে। আল্লাহর রহমতে এই বিপ্লবী ছাত্র জনতার রক্ত এবং তাদের সাহস, তাদের সময় মতো তারা মাঠে নেমে আজকে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে। আর নয়তো কিন্তু ভারতের হাতে তুলে দেওয়া আর সামান্য সময়ের ব্যাপার ছিল, ইতিমধ্যে সব চুক্তি করে ফেলেছিল। তাই বলছি যে আপনারা দয়া করে সমস্ত পুলিশের কাছ থেকে, এই যে পুলিশকে যেসব ভারী অস্ত্র দিয়েছে, আমরা এই বিপ্লবী ছাত্র জনতার আন্দোলনের সময় দেখেছি যে পুলিশের গায়ে বুলেট প্রুফ জ্যাকেট এবং হাতে AK-47, 7.62 mm চাইনিজ রাইফেল। আমার কথা হচ্ছে পুলিশ তো হওয়া উচিত একটা সার্ভিস বেসড অর্গানাইজেশন, যেখানে জনতার সেবা করবে। সেখানে এত অত্যাধুনিক মিলিটারি গ্রেডের যে অস্ত্র ব্যবহার হওয়ার কথা যুদ্ধে, বাংলাদেশে কোনো বহিঃশত্রু যদি আক্রমণ করে সেই যুদ্ধে ব্যবহার করা হওয়ার কথা যেসব অস্ত্র, সেই সকল অস্ত্র জনতাকে সার্ভিস দিবে, জনগণকে সার্ভিস দিবে, সেরকম একটা বাহিনীর হাতে কেন থাকবে? কোনো যুক্তি থাকতে পারে? কোনো যুক্তি থাকতে পারে না, এর কোনো যুক্তি হতে পারে না। তাই অতি দ্রুত ফেজ বাই ফেজ পুলিশ থেকে, র্যাব থেকে সকল অত্যাধুনিক সামরিক অস্ত্র সরিয়ে নিয়ে তাদের হাতে সেই সকল অস্ত্র দেওয়া হোক যা আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য প্রয়োজন। ন্যূনতম কি বলে এটাকে, ন্যূনতম লিথাল বা যেটা একদম সর্বনিম্ন শক্তি প্রয়োগের যেটা ক্ষমতা আছে, এইরকম অস্ত্র যেন তাদের হাতে দেওয়া হয়। বাকি মিলিটারি গ্রেডের সকল অস্ত্র সশস্ত্র বাহিনীর কাছে হস্তান্তর করা হোক এবং সশস্ত্র বাহিনী সেটাকে আর্মি, নেভি, এয়ারফোর্সের মাঝখানে বিতরণ করে দিক, যেন দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় সেটা
কাজে লাগাতে পারে। এই কাজগুলো অতি দ্রুত না করলে কিন্তু কখনোই এই পুলিশ কলঙ্কমুক্ত হবে না এবং আপনাদের দায়িত্ব কিন্তু পালন হবে না। এরশাদ মজুমদার, আমার যতটুকু আমি শুনেছি 2011-12 সালে কি বলে এটাকে নয়া দিগন্তে উনি একটা লেখা পাবলিশ করেছিলেন। যেই লেখায় উনি বলেছিলেন যে 80-র দশকে ভারতের প্রণব মুখার্জি, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি একবার অনেককেই ডেকেছিলেন, তার মাঝখানে এরশাদ মজুমদারও ছিলেন। উনি ডেকে জিজ্ঞেস করে বলেছিলেন যে তোমাদেরকে আমরা 1971-এ সাহায্য করলাম স্বাধীন হওয়ার জন্য, মনে করলাম তোমরা হিন্দু হতে চাইছো, কিন্তু তোমরা দেখছি সবাই মুসলমানই থাকতে চাচ্ছ। তাহলে তো মোরারজি দেশাইয়ের কথাই সত্যি ছিল। রাষ্ট্রপতি মোরারজি দেশাই বলেছিল তোমরা পাকিস্তানকে ভেঙো না, দুই টুকরা করো না, কারণ এখন ভারতের দুই পাশে একটি পাকিস্তান আছে, কিন্তু তোমরা যদি পাকিস্তানকে ভেঙে দুই টুকরা করো তাহলে কিন্তু ভারতের দুই পাশে দুটি পাকিস্তান থাকবে। তো সেই প্রসঙ্গে আমি ভারতের উদ্দেশ্য করে বলতে চাই, আমাদের আরেকটি পাকিস্তান হবার প্রয়োজন নেই, কারণ আল্লাহর রহমতে আমরা পাকিস্তান থেকে অনেক বেশি শক্তিশালী এবং অর্থনৈতিকভাবেও আমরা অনেক এগিয়ে। আমরা মুসলিম দুইটি দেশ, মুসলমান ভাই ভাই, সেটা থাকবেই, সেটাই থাকা উচিত, কিন্তু কথা সেটা নয়। আমরা পাকিস্তানের পারমাণবিক বোমা আছে, বাংলাদেশের নেই, কিন্তু বাংলাদেশের এই বিপ্লবী ছাত্র জনতা পারমাণবিক বোমার চেয়ে কোনো অংশে কম নয়, তা তারা প্রমাণ করেছে। তাই ভারতকে বলছি, যদি ভবিষ্যতে বাংলাদেশের সাথে সুসম্পর্ক তৈরি করতে চান তাহলে স্পষ্ট করে একটা বটম লাইন দিয়ে দিচ্ছি যে এর বাইরে আর কোনো কথা না। সাম্যতার ভিত্তিতে, সমসম্মানের ভিত্তিতে এবং সম বাণিজ্য, সকল সমতার ভিত্তিতে সকল প্রকার দুষ্টামি শয়তানি বন্ধ করে, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করে ওপেনলি খোলা বুকে খোলা মনে আসেন। সমতার ভিত্তিতে দুই দেশের পার্শ্ববর্তী দুই দেশের মাঝখানে বাণিজ্য থাকতেই পারে, সেটাই স্বাভাবিক, কিন্তু তা যখন বাংলাদেশকে বড় ভাই না হয়ে বিগ ব্রাদার্স অ্যাটিটিউড না নিয়ে সমতার ভিত্তিতে দুই ভাইয়ের মতো সমসম্মানে যদি আসতে পারেন কোনোদিন, তাহলে আমাদেরকে অনুরোধ করেন, জনতার সামনে, জনগণের সামনে স্পষ্ট ডিসকাশন হবে, মিটিং হবে, আলোচনা হবে, জনগণ সেটা নির্ধারণ করবে যে কোন চুক্তি করা যাবে আর কোনটা করা যাবে না। তাই অতীতের সকল চুক্তি, আমি গত লাইভেই বলেছি, বাতিল করা হোক এবং ইনশাল্লাহ আশা করি ভারতের সাথে বাংলাদেশের গত 15 বছর করা সকল চুক্তি বাতিল করা হবে। এবং আরো একটা কথা বলছি ভারতকে, হাসিনাকে আপনার দেশের মাটিতে জায়গা দিয়ে কোনোদিন সেই আলোচনা সম্ভব নয়। হাসিনাকে হয় মেরে ফেলেন, এখন বুঝতে পারছি মেরে ফেললে আপনার গায়ে দাগ লাগবে, যে ভারতের থেকে মরল তার মানে দোষটা তো আপনার ঘাড়েই পড়বে, আর নয়তো হাসিনাকে বাংলাদেশের হাতের পিছনে রশিটা হ্যান্ডকাপ লাগিয়ে বাংলাদেশের কাছে হস্তান্তর করুন যদি আলোচনায় বসতে চান। কিন্তু স্বৈরাচারী হাসিনাকে, এই খুনি গণহত্যাকারী, ছাত্রছাত্রী শিশু হত্যাকারী হাসিনাকে ভারতের মাটিতে রেখে বাংলাদেশের সাথে কোনো আলোচনা চলিবে না। সুতরাং এখনো ভারতকে বলছি, মানুষ হও, তারপরে বাংলাদেশিদের সাথে কথা বলতে আসো। তোমাদের সেনাবাহিনীকে আমার চেনা আছে, তোমাদের সমস্ত বীরত্ব হচ্ছে হিন্দি সিনেমায়, আমির খান, শাহরুখ খান, এরা ইউনিফর্ম পরে স্লো মোশনে দৌড়াবে, এই পর্যন্ত হচ্ছে তোমাদের সেনাবাহিনীর শক্তি। কিন্তু তোমরা যখনই চীনের বর্ডারে যাও অথবা পাকিস্তানের বর্ডারে যাও, তখন কিন্তু তোমাদের কাপড় ভিজে যায়। আর বাংলাদেশ তো বাদই দিলাম, বাংলাদেশে আসলে তো গাভীর মার খেয়ে এখান থেকে বিদায় হতে হবে।